দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল। একজন কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি খুঁজে পেয়েছে বাংলাদেশ, অভিমত বিশিষ্টজনদের। বাড়ল মন্ত্রিসভার কলেবর, শপথ নিলেন মঈন খান, মিল্লাত পার্থ, শ্যাচিং প্রো। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামীম কায়সার শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন, একসাথে কাজ করার প্রত্যয়। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তথ্য নেই, জানালেন জয়সওয়াল। প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, মন্তব্য জামায়াত আমিরের। আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না বাংলাদেশের মানুষ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক, রাজনীতি নেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার জন্য বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হলে করতালির মাধ্যমে আগত অতিথিরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। এরপর স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এরপর নতুন রাষ্ট্রপতি শপথের মূল নথিতে স্বাক্ষর করেন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। শপথ শেষে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষক থেকে রাজনীতিবিদ থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফল হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বঙ্গভবন, ঢাকা। এদিকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কঠিন সময়ে এমন এক রাজনৈতিক সহযোদ্ধা মূল্যায়িত হয়েছেন দেখে তিনি আনন্দিত। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একজন সৎ যোগ্য নেতা রাষ্ট্রপতি হওয়ায় দেশের মানুষ আজ আনন্দিত। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, রাষ্ট্রপতি হিসেবে কেমন ভূমিকা পালন করবেন মির্জা ফখরুল তা নির্ভর করবে সংবিধান সংশোধনের ওপর।
এদিকে রাষ্ট্রপতির এই শপথের দিনেই শপথ নেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীও। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথের পর অনুষ্ঠিত হয় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ। মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া 4 মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, এম রাশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ এবং সাচিং প্রুকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে সরকারি দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলেরও আগ্রহের কমতি ছিল না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা বঙ্গভবনের এই শপথ অনুষ্ঠানে সকল মতের মানুষের উপস্থিতি প্রমাণ করে প্রতীক্ষিত গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একজন কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি খুঁজে পেয়েছে বাংলাদেশ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রতিক্রিয়ায় তেমনটাই আভাস পাওয়া যায়। আর মাহমুদুর রহমান মান্না মনে করেন, জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধন হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন নতুন রাষ্ট্রপতি। কাজ করার স্মৃতিগুলো আজকে আনন্দ যোগায় যে এইরকম একজন মানুষ ভালো একটা জায়গায় তিনি এসেছেন, এবং যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন, এবং এই শপথটাও আজকে ইনি নিয়েছেন। এইটাই আমার কাছে আজকের মুহূর্তে মনে হচ্ছে যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন। এটা আমার জন্য আনন্দের বিষয়। উনি কতদূর ভালো করতে পারবেন সেটা অবশ্যই নির্ভর করে যে রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতার দিক থেকে আরও কিছু দূর এগিয়ে দিতে পারবো কিনা। না হলে যদি এই কনস্টিটিউশনে যেরকম আছে সেরকম থাকে তাহলে তার করার কিছু থাকবে না। এদিকে সরকারের সিনিয়র মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রতিক্রিয়াও ছিল অনেকটা একই রকম। তাদের মতে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রাষ্ট্রপতি। প্রত্যক্ষ ভোটে এমন রাষ্ট্রপতি নির্বাচনে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলেও মনে করেন তারা। সমস্ত ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি যথার্থভাবে দেশের অভিভাবক হিসাবে, গার্জেন হিসাবে তিনি কাজ করবেন, এবং যখন দেশের সর্বোচ্চ অভিভাবক নিরপেক্ষভাবে কাজ করবেন তখন দেখবেন, তখন দেখবেন যে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে, এবং এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের জনগণকে নিয়ে এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের সর্বদা কাজ করতে হবে। প্রেসিডেন্ট সাহেব যিনি হয়েছেন সকলের স্নেহধন্য, সৎ, যোগ্য মানুষ, ত্যাগী মানুষ, এটা তার বলার অপেক্ষা রাখে না। ওনার ব্যাপারে আমার মনে হয় সমস্ত জাতি ঐক্যবদ্ধ। ওনার প্রেসিডেন্টশিপ সবাই স্বাগত জানাবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে অনেক দিন পরে একটি নির্বাচিত সরকার সংসদে নির্বাচন করে একজন প্রেসিডেন্ট আজকে নির্বাচিত করেছেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়ে যাওয়ার পর আমরা যারা রাজপথে ছিলাম আমরা অনেকটাই হতাশায় নিমজ্জিত হয়েছিলাম। তখন যে কয়েকজন ব্যক্তি, যেমন আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, জনাব রুহুল কবির রিজভী আহমেদ, ওনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেটা আসলে অভূতপূর্ব একটা শক্তি আমাদের মধ্যে সঞ্চার করেছিল, এবং আমরা এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা পেয়েছি, পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি। তা আমি মনে করি ওনার থেকে বেশি ডিজার্ভিং খুব বেশি খুঁজলে আমরা পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, যেখানে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, এবং দেশের প্রত্যেকটা নাগরিক তার সাংবিধানিক অধিকার ভোগ করবেন। আজকে মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে চাই। সেই সাথে আমি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
শিক্ষক থেকে রাজনীতিক আর রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বামপন্থী রাজনীতি দিয়ে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। চরম দুর্দিনে মহাপ্রাচীরের মতোই আগলে রেখেছিলেন দলকে। এবার হলেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উতরাই ও দীর্ঘ পথ চলার নানান দিক নিয়ে আহমেদ সরোয়ারের রিপোর্ট। 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবিতে সংসদ সদস্য পদে হেরে গেলেও 2009-এর জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। বড় দলের বড় পদের রাজনীতিতে সেই থেকেই তাঁর পথ চলা শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার 2 বছরের মাথায় 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া। তার মাঝেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিরত সংগ্রামের ভরসা। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন মির্জা ফখরুল। 1-11 থেকে শুরু হয়ে আওয়ামী লীগ মিলিয়ে 17 বছরে 11 বার গেছেন জেলে। তারপরও চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি ছিলেন অবিচল। নিয়তি হয়তো তখনই লিখে রেখেছিল, হামলা মামলা জেল জুলুমে জর্জরিত এই মানুষটি একদিন আসীন হবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে, হয়ে উঠবেন দেশের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশা জীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 69-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জড়ান স্থানীয় রাজনীতিতে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1990 সালে তিনি যোগ দেন বিএনপিতে। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে দীর্ঘদিন ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001-এর নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 26-এর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল পান স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল। অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা ও কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। রাজনীতিটা তিনি করে গেছেন সরল রেখায়। দেশের রাজনীতিবিদদের নানা ধরনের নেতিবাচক ইমেজ তৈরি হলেও মির্জা ফখরুল এসব অভিযোগ থেকে মুক্ত। বাংলাদেশের রাজনীতিতে কথার লড়াই ছিল সবসময়ই। সভা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একে অপরকে আক্রমণাত্মক ভাষার ব্যবহারও চলে হরহামেশাই। কিন্তু এদিক দিয়ে অনেকটাই ব্যতিক্রম মির্জা ফখরুল, যে কারণে শুধু বিএনপিতে না, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের কাছেও মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করলেন, খেয়ানত করেছি। ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে। শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত তারা। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। বঙ্গভবনের বাসিন্দা হিসেবে মাঠের রাজনীতি থেকে অনেকটা দূরে গেলেও দীর্ঘ রাজনৈতিক জীবন আর বিরল ব্যক্তিত্ব তাকে জনগণের কাছাকাছি রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বন্ধ করো না পাখা।
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন তিনি। শুক্রবার বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বিবৃতিতে জানান, ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফলতা বয়ে আনবে। দুদেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ককে সামনে এনে দ্রৌপদী মুর্মু লেখেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক বিদ্যমান। দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের সাথে কাজ করতে উন্মুখ হয়ে থাকার বিষয়টিও বিবৃতিতে তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি। এদিকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এই মুহূর্তে এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানাবেন। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমতার, সমমর্যাদার আর বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের ত্রুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদেরকে জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দেন জামায়াতের আমির। ভারতে সফর করতে অসুবিধা নেই। সেই সফরটা যদি হয় সমানের সমান এবং সম্মানের সাথে হয়, তা আমার প্রতিবেশী দেশ, সেখানে আমি সফর করবো না কেন? সারা দুনিয়া আমি সফর করতে পারলে ভারতও সফর করবো, কিন্তু সেখানে হতে হবে উইথ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই দেশ থেকে পালাতে হয়েছে। স্বৈরশাসকে পরিণত না হলে তিনি অন্তত বিরোধী দলে থাকতেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা দিয়ে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বলেও স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। 17 বছরের বেশি সময় লন্ডনে থাকাকালীন তারেক রহমানের বক্তব্যের প্রচার নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার। কয়েকজন সাংবাদিক বিধি নিষেধের বেড়াজাল ভেদ করে তা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারে ভূমিকা রাখেন। সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস তাদেরই একজন। দুঃসময়ের বিভিন্ন অভিজ্ঞতা তার লেখনীতে তুলে ধরেন এই সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবে তার লেখা তারেক রহমান নিষিদ্ধ সময় নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা উৎসবে সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন আলোচকরা। ইমরুল কায়েস লিখেছেন তারেক রহমানের এই সময়টায়। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনের নির্বাসিত জীবনযাপন করেছেন। ফেসিবাদী এই যে নিপীড়ন, সেটা তারেক রহমানকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। তারেক রহমান এখন 18 কোটি মানুষের ভরসাস্থল। এই বইয়ে প্রতিধ্বনিত হয়েছে ঝর্ণার পানির মতো সুন্দর শব্দ এবং সুললিত ভাষা, এবং তার প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্যবিন্যাস আমাদেরকে সেখানে মুগ্ধ করে। ইতিহাস আগামী দিনের প্রজন্মের জন্য এই ধরনের লেখা আমরা আরও প্রত্যাশা করি। যারা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক রয়েছেন, লেখক রয়েছেন, এই ব্যাপারে সবাই এগিয়ে আসবেন। ইমরুল কায়েসের সাথে এই যে ইতিহাস পরিবর্তনে যারা বয়ান তৈরি করেছে, যারা মানব জাতির কল্যাণে অবদান রেখেছে, ছোট ছোট বিন্দু যেমন সাগর তৈরি করে, তেমনিভাবে ইমরুল কায়েসের মতো সাংবাদিকেরা যেন আমাদের সমাজে পরিবর্তনের একটা দিশা দেয়। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, তারেক রহমানের বক্তব্যের প্রচার বন্ধই শুধু নয়, ফ্যাসিবাদী মনোজগৎ বিভিন্ন দিক উঠে এসেছে বইটিতে। কারো বক্তব্য প্রচার বন্ধ করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য তার। জনগোষ্ঠীকে উগ্র একটা সমর্থক বাহিনী তৈরি করে কেমন করে হিটলার তার আত্মহননের পথকে বেছে নিয়েছিলেন তা আজ কেবলই ইতিহাস। কিন্তু শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের
দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রের বিকাশে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 4 শতকেরও বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকা। সময়ের সঙ্গে বদলেছে নগরীর চেহারা, হারিয়েছে অনেক ঐতিহ্য। তবে নদীমাতৃক ঢাকার সেই পুরনো দিনের স্মৃতি যেন আবারও ফিরে এলো বুড়িগঙ্গার বুকে। প্রাণের ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। লাখো মানুষের উচ্ছ্বাসে উৎসবের রঙে রাঙল বুড়িগঙ্গার দুপার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। একদিকে নগরীর ব্যস্ততা, অন্যদিকে নদীর বুকে ছুটে চলা সারি সারি নৌকা, বৈঠার ছন্দে, মাঝিদের হুঙ্কারে আর দর্শকের উল্লাসে মুহূর্তেই যেন ফিরে এলো পুরানো ঢাকার সেই চেনা আবহ। প্রাণের ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় বসেছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচের আসর। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট, বুড়িগঙ্গার বুকে প্রতিযোগিতার এই পথ জুড়ে ছিল মানুষের ঢল। নদীর দুই পার, সেতু আর আশপাশের উঁচু ভবনের ছাদ, যেদিকেই চোখ যায় কেবল দর্শক আর দর্শক। লাখো মানুষের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বুড়িগঙ্গা। বাঙালির ঐতিহ্য তো অনেক আগে থেকেই তো এটা হচ্ছে, এটা দেখতে মানে ভালো লাগে। এই প্রোগ্রামটা আমরা দেখার জন্য খুবই এতদিন উৎসাহিত ছিলাম যে প্রোগ্রামটা হলে আমরা দেখব। আমরা চাই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা চালিয়ে যাক এবং বুড়িগঙ্গার যে দূষিতটা সেটা কাটিয়ে গিয়ে সবুজ বাংলা যেন পরিণত হয়, সেটা আমরা আশা করছি। ঢাকা শুধু ইট পাথরের নগরী নয়, এর সঙ্গে মিশে আছে নদী, নৌকা আর মানুষের হাজার বছরের জীবনযাত্রা। বুড়িগঙ্গার বুকে এই নৌকা বাইচ তাই নিছক প্রতিযোগিতা নয়, এ যেন হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয়। আমরা পর্যটনের পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা পরিকল্পনা করছি যে পুরানো ঐতিহ্য যেসব রয়েছে অঞ্চল ভিত্তিক সারা বাংলাদেশে, এগুলোকে কিভাবে ফিরিয়ে আনা যায়। নৌকা ব্যবসায় যেন 1 বছর পর পর হয়, এটাই আমি চাই। কারণ আমরা এটাতে স্বাধীনতা দিবসে দিতে পারি, বিজয় দিবসে দিতে পারি, কিন্তু আমরা 1 বছর পর পরই দিব। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে বুড়িগঙ্গাকে ঘিরে নতুন স্বপ্নের কথাও। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আর কাউকে নদী দখল ও দূষণ করতে দেওয়া হবে না। বেশ কিছু জায়গা আমার মনে হয় দখল হয়ে আছে, ইট বালি পাথর এমন ভাবে রেখে বিক্রি করছে যা এই এলাকার বা নদীর পাড়ের সৌন্দর্যকে নষ্ট করছে। প্রশাসক মহোদয় এখানে আছেন, তার কাছে আমি যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন এলাকা, তিনি অগ্রণী ভূমিকা নেবেন এবং আমরা পাশে আছি। সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে বুড়িগঙ্গায় ঐতিহ্যের নৌকা বাইচ নিয়মিত আয়োজন করা হবে। এটা একটা শুরু হোক, এটা একটা লার্নিং হোক। এর পরবর্তীতে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে আমরা শুনেছি যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবসে এই ধরনের কম্পিটিশন আয়োজন করা হতো। আমি অনুরোধ জানাবো যে আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন। এই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা যাতে আমরা করতে পারি, তখনই সম্ভব হবে যখন ঢাকাকে আমরা হৃদয় স্থান দিতে পারবো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার 55 বছরেও দেশে ন্যায় বিচার ও মানবতা প্রতিষ্ঠিত হয়নি। শুক্রবার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলনের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে এই সম্মেলনে রেজাউল করিম বলেন, অতীতে যে দলগুলো দেশ পরিচালনা করছে তারা দেশে জুলুম, সুদ ও দুর্নীতি বন্ধ করতে পারেনি। এখনও দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির আমির। এদিকে চরমনাই পীরের নেতৃত্বে ভবিষ্যতে আরও একটি বিপ্লবের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
দেশের 23তম রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল। একজন কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি খুঁজে পেয়েছে বাংলাদেশ, অভিমত বিশিষ্টজনদের। বাড়ল মন্ত্রিসভার কলেবর, শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ, শ্যাচিন প্রো। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামীম কায়সার শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন, একসাথে কাজ করার প্রত্যয়। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তথ্য নেই, জানালেন জয়সওয়াল। প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, মন্তব্য জামায়াত আমিরের। আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না বাংলাদেশের মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।